বুড়ো হওয়ার দিন কি তবে শেষ হতে চলেছে? আমৃত্যু যৌবন ধরে রাখার যে বাসনা প্রতিটি মানুষ করে থাকেন, তা কি শেষ পর্যন্ত সফল হতে চলেছে? আজকের বিজ্ঞান কি মহাভারতের সেই অলৌকিক কাহিনীর পুনরাবৃত্তি ঘটাবে? মহাভারতের পাতায় লেখা আছে এক রাজার গল্প, নাম যজাতি। দেবযানীকে বিয়ে করে তিনি সুখে রাজত্ব করছিলেন, কিন্তু একদিন শুক্রাচার্যের অভিশাপে তার শরীরে বার্ধক্য নেমে এলো। চুল পেকে গেল, চামড়া কুঁচকে গেল, শরীরের জ্যোতি নিভে গেল, সব শক্তি চলে গেল। যজাতি ভয় পেলেন। তিনি 5 ছেলেকে ডেকে বললেন, আমার বৃদ্ধত্ব তোমরা নাও, তোমাদের যৌবন আমাকে দাও। 4 ছেলে মানল না, কিন্তু ছোট ছেলে পুরু, সে বাবার পায়ে পড়ে বলল, বাবা আমি আপনার বৃদ্ধত্ব নিচ্ছি। পুরু বৃদ্ধ হয়ে গেলেন আর যজাতি ফের যুবক হয়ে উঠলেন। শেষে যজাতি পুরুকে ফিরিয়ে দিলেন তার যৌবন, পুরু পেলেন রাজ্য। এটা শুধু একটা কাহিনী নয়, এটা মানুষের চিরকালীন স্বপ্ন, বয়সকে হারিয়ে দেওয়ার, যৌবনকে ফিরে পাওয়ার। হাজার হাজার বছর ধরে আমরা গল্পে, কবিতায়, সিনেমায় এইসব স্বপ্ন দেখছি। কিন্তু 2026 সালের মে মাসে সেই স্বপ্ন কিন্তু আর কল্পনা থাকছে না। বিজ্ঞান তাকে বাস্তবে রূপ দিয়ে ফেলেছে। এই প্রকল্পের নাম ER100। এটি একটি এমন জিন থেরাপি যা কোষের ভিতর বয়সের ঘড়িটাকে রিসেট করে দেয়। যজাতির মতোই বৃদ্ধত্বকে সরিয়ে যৌবন ফিরিয়ে আনতে পারে এই থেরাপি। চলুন এই আধুনিক বিজ্ঞানের গল্পটা শুনি। খুব সহজ ভাষায় গল্পের মতো করে আমি আজ বিজ্ঞানের এই অসাধারণ গবেষণার কথা আপনাদের কাছে নিয়ে আসব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। যজাতির গল্পে বয়স ছিল একটা অভিশাপ, আজও তাই। 65 বছরের এক বৃদ্ধ বসে আছেন বাড়িতে, চোখে মোটা চশমা, পুরনো খবরের কাগজটা চোখের কাছে নিয়ে তিনি অক্ষরগুলো ভালো করে দেখতে পাচ্ছেন না, কারণ অক্ষরগুলো ঝাপসা লাগছে। গ্লুকোমা নামের রোগটা চুপিসারে তার চোখের স্নায়ুগুলো খেয়ে ফেলেছে। একসময় তিনি সারা রাত জেগে ছেলের পড়া দেখতেন, বাগানে ফুল ফোটাতেন, আজ তিনি শুধু অন্ধকারের ভয়ে দিন কাটান। তিনিও চান যুবকের মতো কর্মক্ষম শরীর, স্বাস্থ্য এবং নিরোগ জীবন, ঠিক যজাতির মতোই। কিন্তু আজকের পুরু তো আর কোনো সন্তান নয়, আজকের পুরু হলো বিজ্ঞান। আর সেই বিজ্ঞানের নাম ইয়ামানাকা ফ্যাক্টরস। সালটা 2006। জাপানের কিয়োটো ইউনিভার্সিটি। শিনিয়া ইয়ামানাকা নামের একজন শান্ত, নিরহংকারী বিজ্ঞানী তার গবেষণাগারে দিনরাত কাজ করে চলেছেন। তার প্রশ্ন একটাই, শরীরের বৃদ্ধ কোষকে কি আবার যুবকের মতো তাজা করা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি বেছে নিলেন শরীরের 4টি জিন, যাদের নাম OCT4, SOX2, KLF4 আর CMYC। এদের তিনি ঢুকিয়ে দিলেন সাধারণ চামড়ার কোষে। তারপর একদিন তিনি অবাক হয়ে দেখলেন কোষগুলো আবার প্লুরিপোটেন্ট হয়ে গেছে। মানে এগুলোকে যে কোনো ধরনের কোষে এখন পরিণত করা যেতে পারে। এটাই হলো ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেল বা IPS সেল। গোটা বিশ্বে এ নিয়ে শোরগোল পড়ে গেল। নোবেল মঞ্চে বিজ্ঞানীরা বললেন, স্টেম সেলের নতুন যুগ শুরু করলেন এই মহান মানুষটি। আর শুরু হলো এগিয়ে যাওয়ার কাজ। কিন্তু সমস্যা এলো অন্যদিকে। 4টে জিন একসঙ্গে দিলে কোষ পুরোপুরি বেবি সেল হয়ে যায়, এতে টিউমার হওয়ার ঝুঁকি বাড়ে। তাই এবার বিজ্ঞানীরা ভাবলেন 4টে নয়, শুধু 3টে সেল দিয়ে পরীক্ষা করলে কেমন হয়। সেই মতো CMYC সেলটি বাদ পড়ল। এটাকে বলা হলো পার্শিয়াল এপিজেনেটিক রিপ্রোগ্রামিং। এপিজেনেটিক্স কি? খুব সহজ একটা উদাহরণ দিই। মনে করুন আপনার DNA যেন একটা রান্নার বই। এই বইটা পুরনো হয়েছে, তার পাতায় ধুলো জমেছে, কিছু পাতা ভাঁজ হয়ে গেছে, কিছু লাইন অস্পষ্ট হয়ে গেছে, যার ফলে রান্না করার সময় বইটা আপনার পড়তে অসুবিধে হয়। পুরনো হয়ে গেলে শরীরের রান্নার বইটাও ঠিক এরকম অবস্থায় থাকে। চোখের কোষ সঠিক কাজ করে না, স্নায়ু মরে যায়। এবার আপনি যেমন রান্নার বইটা ধুলো ঝেড়ে সেটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসেন, ঠিক তেমনই OSK জিনগুলো কোষের ধুলো ঝেড়ে দেয়, সেগুলো আবার পরিষ্কার করে দেয়।
কোষ যুবক হয়, কিন্তু সে তার পরিচয় হারায় না। চোখের কোষটা চোখের কোষই থাকে। আশা করি বিজ্ঞানের এই জটিল বিষয়টা খুব সহজ করে বোঝাতে পারলাম। এবার আসুন ফ্ল্যাশব্যাকে চলে যাই। হার্ভার্ডের একটি গবেষণাগারে, সেখানে তখন চলছে একটা অলৌকিক পরীক্ষা। 2020 সাল। হার্ভার্ড মেডিকেল স্কুল লাইফ বায়োসায়েন্সের সহ প্রতিষ্ঠাতা ডেভিড সিনক্লেয়ারের গবেষণাগার। সেখানে দিনরাত পরিশ্রম করে ইউয়ানা চেং লু নামের এক তরুণ গবেষক ইঁদুরের চোখের গ্লুকোমা তৈরি করলেন। চোখের রেটিনাল গ্যাংলিয়ন সেল বা আরজিসি মরে যাচ্ছিল। লু এভিবি ভাইরাসের ভেতর ওএসকি জিন ঢুকিয়ে দিলেন, আর তারপরেই হলো সেই অলৌকিক কাণ্ডটা। মাত্র 4 সপ্তাহ পরে লু আনন্দে লাফাতে থাকলেন। ইঁদুরটি আবার দেখতে শুরু করেছে, তার অপটিক নার্ভ আবার গজিয়ে উঠেছে। ডিএনএ মিথাইলেশন ক্লক মানে বয়সের ঘড়ি পিছিয়ে গেছে। কতটা? প্রায় 30 থেকে 50%। বয়স্ক ইঁদুরের চোখ এখন যুবক ইঁদুরের মতো কাজ করতে পারছে। বিজ্ঞানীরা চোখ কচলে দেখলেন এটা সত্যি। শুরু হলো আরো পরীক্ষা। এরপরে বানরের উপর তা করা হলো। একই ফল এলো। কোনো ক্যান্সার নয়, কোনো সমস্যা নয়, কোষ নিরাপদে যুবক হয়ে উঠল। আর এখান থেকে জন্ম নিল ER100। এটাই সেই জাদু ছড়ির নাম। আর এরপর ম্যাজিক ঘটতে শুরু করলো। বস্টনের লাইফ বায়োসায়েন্স এরপরে এই প্রযুক্তিকে মানুষের মতো করে তৈরি করলো। ER100 হলো জিন থেরাপি। এভি ভাইরাসের ভেতর ওএসকে জিন। চোখে একটা ইঞ্জেকশন, তারপর 8 সপ্তাহ ডক্সিসাইক্লিন ট্যাবলেট। এটা সুইচের মতো কাজ করে। ওএসকে চালু থাকে শুধু ওই সময়টুকু, তারপর বন্ধ। এটা সম্পূর্ণ নিরাপদ এবং নিয়ন্ত্রিতভাবে করা হতে থাকলো। এবার চলে আসুন 5 বছর পরে আজকের দিনে, মানে 2026 সালে। দমবন্ধ পরিস্থিতি এখন বিজ্ঞানীদের, কারণ মানুষের উপর প্রথম ট্রায়াল শুরু হচ্ছে। 2026 জানুয়ারি মাস FDA এর অনুমতি দিল। ফেব্রুয়ারিতে ফেজ 1 ট্রায়াল শুরু হলো। 12 থেকে 18 জন রোগী, কেউ ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, কেউ চোখের স্ট্রোক নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। প্রথমে নিরাপত্তা পরীক্ষা, তারপর দৃষ্টি কতটা ফিরেছে এই পরীক্ষা। এই পরীক্ষার প্রথম সেফটি ডেটা আসবে এবছরের শেষে। এখন ফিরে আসি সেই বৃদ্ধের কাছে। ধরুন তিনি এই ট্রায়ালে অংশ নিয়েছেন। এক সকালে তিনি হাসপাতালে গেলেন, চোখে অ্যানেস্থেসিয়া দিয়ে ছোট্ট একটা ইঞ্জেকশন দেওয়া হলো। কয়েক মিনিটের ব্যাপার। তিনি বাড়িতে ফিরলেন। 8 সপ্তাহ ট্যাবলেট খেতে হবে। প্রথম কয়েক সপ্তাহ কিচ্ছু বোঝা যায়নি। 4র্থ সপ্তাহে ছেলে বলল, বাবা আজকের কাগজটা পড়ো। তিনি চশমা ছাড়াই পড়তে শুরু করলেন। অক্ষর স্পষ্ট। চোখের ভেতর ক্ষয়ে যাওয়া নাক কোষগুলো আবার সতেজ হয়েছে। মিথাইলেশন প্যাটার্ন রিসেট হয়েছে। সেলের সফটওয়্যার আবার আপডেট হয়েছে। তিনি বাগানে গেলেন, ফুলের রং দেখতে পেলেন। নাতিকে কোলে নিয়ে গল্প করে বললেন, দেখো বাবু, বিজ্ঞান আজ যযাতির স্বপ্ন সত্যি করেছে। কিন্তু চোখের উপর এই পরীক্ষাটাকে কেন এত বড় বিপ্লব বলা হচ্ছে? আগে আমরা ভাবতাম বয়স অপরিবর্তনীয়, কোষ মরলে মরল। কিন্তু এখন দেখা যাচ্ছে কোষের ভেতরে তথ্যগুলো থেকে যাচ্ছে, শুধু সেটাকে রিসেট করার দরকার। বিজ্ঞানের ছাত্ররা জানেন ইঁদুরের অপটিক নার্ভ যখন রিজেনারেট হয়েছে তখন মানুষেরও হবে। গ্লুকোমা থেকে শুরু করে একদিন ম্যাকিউলার ডিজেনারেশন, সব কিছুরই চিকিৎসা বদলে যাবে। শুধু চোখ নয়, এই এপিজেনেটিক রিপ্রোগ্রামিং পুরো শরীরে কাজ করবে। লিভার, হার্ট, মস্তিষ্ক সব কিছুতে। ডায়াবেটিস, অ্যালজাইমার, হার্ট অ্যাটাক সব কিছুর মূলে বয়স। এবং সেটা কিন্তু সেই রান্নার বইয়ের উপরে ধুলো পড়ার মতো। লাইফ বায়োসায়েন্সের CSO বলেছেন, এটা রোগ সারানো নয়, বয়সের মূল কারণগুলো ঠিক করা। এই সংস্থা গত মাসে মানে এপ্রিলে এই গবেষণার জন্য $80 মিলিয়ন ফান্ডিং পেয়েছে। গবেষণার পরিধি তা দিয়ে আরও বাড়ানো হচ্ছে। যুক্ত করা হচ্ছে আরও রোগের পরীক্ষাকে। অন্য কোম্পানিও এগোচ্ছে। রিজুভিনেট বায়ো, ইউথ বায়ো এর গবেষণা চালাচ্ছে। দ্রুত কে আগে এই কাজ করতে পারে তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ইঁদুরের লাইফ স্প্যান এবং হেলথ স্প্যান বাড়ানোর কাজ চলছে।
কিন্তু মানুষের কি হবে? আর কয়েক বছর, মানে ধরুন এই 2030 সালের মধ্যে হয়তো আমরা এই পরীক্ষার ফল হাতে নাতে পেতে শুরু করব। তবে বিষয়টা তো আর জলের মতো সহজ নয়। এই গবেষণার অনেক চ্যালেঞ্জ আছে। কিরকম? সবথেকে বড় চ্যালেঞ্জ নিরাপত্তার। ডক্সিসাইক্লিন সুইচ কাজ না করলে, শুধু চোখে ইনজেকশন দেওয়ার পরে তা যদি সারা শরীরে ছড়িয়ে পড়ে, সেটা তো দেখতে হবে। এর পরের চ্যালেঞ্জ, এর দামকে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে রাখা। বিজ্ঞানীরা বলছেন দামটা প্রথমে হয়তো বেশি হবে, পরে তা ক্রমশ কমে আসবে। বিজ্ঞানীরা অবশ্য বলছেন এটাকে অমরত্ব ভাববেন না, এটাতে আসবে সুস্থ বার্ধক্য। এতে 90 বছর বয়সেও যেন 60 বছর বয়সের মতো সুস্থ থাকা যায়। যযাতির গল্পে পুরু যেমন বাবাকে যৌবন দিয়ে নিজে বৃদ্ধ হয়েছিলেন, আজ বিজ্ঞান সবাইকে যৌবন ফিরিয়ে দিতে চায়। না, এর জন্য কোনো বিনিময় লাগবে না। এই গল্পটা আপনার আমার সবারই হতে চলেছে। বিজ্ঞানের এই যাত্রায় আমরা এখন সবাই অংশীদার। ইয়ার 100 শুধু চোখ সারাচ্ছে না, পুরো মেডিসিনকে নতুন করে লিখে চলেছে। আর চোখ, কাল হার্ট, তারপর মস্তিষ্ক। আর যারা যুবক, কাল তারাও বয়স্ক হবেন। কিন্তু সেই বয়স যেন ভয়ের কারণ না হয়, যেন আনন্দের হয়, আরো উপভোগ্য হয়। এই বিরাট কাজের পেছনে রয়েছেন হাজারো বিজ্ঞানী এবং শত শত ভলেন্টিয়ার রোগী। তাদের দিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা বিশ্ব। আমিও তাই আমার সাধ্যমতো সহজ করে আপনাদের সামনে এই সংবাদটা তুলে ধরলাম। এই জ্ঞানের জগতের এরকম আরো খবর আগামী দিনে আপনাদের সামনে আনার চেষ্টা করব। সবাইকে নমস্কার।